আমার জন্ম বাগেরহাটের কার্তিকদিয়া গ্রামে। ওখানেই আমি পড়াশোনা করেছি। প্রথমে ভর্তি হলাম আমাদের পাশের গ্রামেরই একটা স্কুল, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর আবার মাধ্যমিক বিদ্যালয় ওই পাশেই, ওখানেই পড়াশোনা করলাম। ওখানে আমার তো তারপর আমি আমার যে এইচএসসি উচ্চ মাধ্যমিক আর কি, ওটা পড়তে চলে গেলাম বাগেরহাট যে শহর, সেখানের একটা কলেজ, পিসি কলেজ। কলেজটা বেশ নামকরা, সবাই চিনবেন। তো পিসি কলেজে আমি পড়াশোনা শেষ করলাম হচ্ছে এইচএসসি। তারপরে আমার বাবার ইচ্ছা হলো যে আমাকে কলকাতায় পড়াবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অনেক শখ ছিল আমার বাবার। আমি আর আমার বাবা গেলাম কলকাতায়। তারপর সেখানে আমি ভর্তি হলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমি ভর্তি হলাম রামমোহন কলেজে। তো ওখানে রামমোহন কলেজটাকে অনেকেই সিটি কলেজ নামে চেনেন। তারপর ওখানে পড়াশোনা করছিলাম, করতে করতে বাবা মাকে অনেক মিস করা শুরু করলাম। বাবার ইচ্ছা ছিল আমি ওখানে মাস্টার্সও শেষ করি, কিন্তু মাস্টার্স আর ওখানে করা হলো না। তারপর আমি আবার ঢাকাতে চলে এলাম। ঢাকাতে এসে মাস্টার্স কমপ্লিট করলাম। আমি উদ্ভিদ বিজ্ঞানে মাস্টার্স করলাম। আর এখনও কিন্তু আমার কলকাতার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমি হোস্টেলে কাটিয়েছি দীর্ঘ একটা সময়, 3 বছর, ওদের সঙ্গে আমার এখনও যোগাযোগ রয়েছে। সেই আগের মতোই বন্ধুত্ব রয়েছে। আমি যে আরেকটা দেশের এখান থেকে গেছি, ওদের মধ্যে কখনোই কিন্তু আমি সেই ফিলিংসটা দেখিনি। ওরা আমাকে একদম নিজেদের মতোই ভালোবাসতো। শুধু আমি না, ওখানে বাংলাদেশের আরও কয়েকজন স্টুডেন্ট ছিল। তো সবাই আমরা মিলেমিশে একই রকমভাবেই থাকতাম। তারপর তো হচ্ছে ঢাকার জীবন। ঢাকায় এসে ইডেন কলেজে আমি উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হলাম। ওখানেই উদ্ভিদ বিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করলাম। তো মাস্টার্সে বেশ ভালো রেজাল্টই করলাম, প্রথম বিভাগ পেলাম, প্রথম শ্রেণীতে আর কি উত্তীর্ণ হলাম। তারপর আমি পাশাপাশি আবার ল পড়া শুরু করলাম। এটাও হচ্ছে একটা মানে ইচ্ছা থেকে যে আমি আইনজীবী হব। তো মাস্টার্সের পাশাপাশি আইন কলেজে ভর্তি হলাম ঢাকাতেই। তারপর আইনেও আমি স্নাতক কমপ্লিট করলাম। এরপর আমি বার কাউন্সিলে পরীক্ষা দিলাম এবং বার কাউন্সিলের সদস্য হিসাবে, আইনজীবী হিসাবে আমি নির্বাচিত হলাম। তারপর হচ্ছে আমার বিয়ে। তো যে কারণে হচ্ছে আইনজীবী হিসাবে আমি আছি সদস্য এখনও, কিন্তু আমার প্র্যাকটিস করাটা আসলে ওইভাবে হয়ে ওঠেনি। আসলে হয়েছে কি, শুধু আইনজীবী হিসাবে প্র্যাকটিসই নয়, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতেও জব করছিলাম। ওখানে আমি এক্সাম কন্ট্রোলার অফিসে যোগ দিই ঢাকাতেই, ইস্টার্ন ইউনিভার্সিটি। 5 বছর যখন আমি জব করি, এটা আমার বিয়ের পরেই শুরু হয়। তো 5 বছর পর আমার জবটা ছেড়ে দিতে হলো, কারণ আমার বেবি, আমার সন্তান গদ্য জন্ম নিল। তো গদ্য জন্মানোর পর আমি 18 মাস চাকরি করলাম খুবই কষ্ট করে। মানে লোক ছিল না ওকে দেখার। আমার বাবা বাড়ি থেকে লোক পাঠাতেন, আবার তারা চলে যেত, ঢাকার সাথে অ্যাডজাস্ট করতে পারতো না। এইভাবে অনেক কষ্ট করে 18 মাস জব করলাম। তারপর আর করা সম্ভব হলো না। পরে আমি আমার সেই 5 বছরের একটা দীর্ঘ কেরিয়ার এবং বেশ সাফল্যমণ্ডিত কেরিয়ারটা আমি শেষ করে দিলাম। আমি বাড়িতে থাকা শুরু করলাম এবং এই একই কারণেই আমার বাচ্চা টেক কেয়ার করার জন্য আইনজীবী হিসাবে আমার কোর্টে গিয়ে প্র্যাকটিস করা হয় না, কিন্তু আমি সেখানকার সব ফিসগুলো জমা দিই এবং আমার মানে আইনজীবী হিসাবে যে সদস্যপদ সেটা আছে। এরপর যখন আমি বাসায় থাকতে শুরু করলাম, সন্তানকে টেক কেয়ার করছি, দেখা যাচ্ছে আমি তো আসলে এই লাইফটা কখনো লিড করে আসিনি। আমি বাইরে বিভিন্ন কাজ করেছি। তো আমার একটু
কেমন লাগতে লাগলো যে আমি আসলে কিছুই কি করব না, শুধু একজন মা হিসাবে সন্তানের বেড়ে ওঠা দেখাটা কিন্তু খুব ভালো, যে আমি সব কিছু ওর দেখতে পাচ্ছি, ও আমার সামনে কিভাবে কিভাবে বেড়ে উঠছে, এটা একটা নতুন অভিজ্ঞতা। কিন্তু তার সাথে আমার ভেতরে কাজ করতে লাগলো যে আমি যে কিছু করছি না, আমার নিজের তো কিছু নেই, আমার নিজের যোগ্যতাটা তো আমি কারোর সামনে দেখাতে পারছি না। তখন ভাবলাম যে তাহলে এমন কিছু কি করা যায় যেটা আমি বাড়িতে বসে করব, যেখানে আমার সন্তানের টেক কেয়ারও করতে পারবো, প্লাস আমার একটা আলাদা পরিচিতিও হবে। তো সেটা থেকেই আমি প্রথমে শুরু করলাম হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় ফিচার লেখা। আমার হাজবেন্ড এটাতে আমাকে উৎসাহিত করলো যে তুমি লেখো। তো লিখতে শুরু করলাম। আমি রাইজিং বিডিতে প্রথমে কাজ করা শুরু করলাম, তারপর ইন্ডিয়ার একটা পত্রিকার সাথে, অনলাইন পত্রিকার সাথে যুক্ত হলাম, ওটার ফিচার এডিটর হিসাবে কাজ করা শুরু করলাম, NTV.com-এ লেখা শুরু করলাম। তো অনেকগুলো পত্রপত্রিকায় এভাবে লিখছিলাম, অনলাইনে লিখছিলাম। তারপরেও কিন্তু আমার সেভাবে তৃপ্তিটা আসছিল না, যে না এটাতেও বোধহয় হচ্ছে না, আমার এমন কিছু করা দরকার যেটাতে আমি একাই, মানে আমার নিজের কিছু আছে এভাবে পরিচিতি পাবো। তো তখন আমার মনে হলো আচ্ছা আমি যা পারি তাই একটু শুরু করে দেখি। তো তারপর আমার মনে হলো যে আমি একটা অনলাইন পেজ খুললে কেমন হয়। এটা একটু মনে মনে ছিল, কিন্তু তখনও শুরু হয়নি। তো একবার আমার সন্তানের যখন জন্মদিনের একটা পার্টি হলো, তো ওটা ছিল একটা রেস্টুরেন্টে। তো আমি মার্কেটে গিয়ে বিভিন্ন জিনিস কিনছিলাম পরবো বলে। তো হঠাৎ করে মনে হলো যে আমি কাঠের কয়েকটা জিনিস কিনে নিজে রং করে তারপর একটা অর্নামেন্টস বানাই, অনুষ্ঠানের দিন পরে যাই। তো সেটাই আমি কখনো তুলি ধরিনি এর আগে। তো নিজে নিজেই বানালাম সাহস করে, তারপর পরে গেলাম। তো পরে যাওয়ার পর প্রোগ্রামে সবাই আমার ওই গয়নাটার খুব প্রশংসা করলো। তখন আমার মনে হলো আচ্ছা এটা দিয়েই আমি শুরু করি না কেন আমার একটা জীবন। তো তখন আমি অনলাইনে বাসায় এসে একটা পেজ খুললাম। তো অর্নামেন্টস এবং বিভিন্ন ডিজাইনের টিপ দিয়ে আমি পেজটা প্রথম শুরু করলাম। তারপর দেখলাম যে সবাই অনেক প্রশংসা করছে এবং আমার ক্রেতা আস্তে আস্তে বাড়তে লাগলো। তারপর আমি ডিজাইনার শাড়ির দিকে গেলাম, যে আমি নিজে ডিজাইন করে শাড়ি তৈরি করতে শুরু করলাম। এক সময় আসলে আমার ফ্যাশন ডিজাইন পড়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমার মা বলছিলেন যে না এটা পরবে, এটা কেমন। তখনও বাংলাদেশে ওইভাবে ফ্যাশন নিয়ে কাজ করতো না সেরকম কেউ। তো আমার মা সেভাবে গুরুত্ব দিল না জিনিসটায়, তাই আমার পড়া হয়নি। তো এটা আমার সেই একটা সুপ্ত বাসনা ছিল ফ্যাশনের ওপর। সেটা থেকেই দেখা গেল যে আমি নিজের ভেতরের সব আইডিয়াগুলো এই আমার যে ডিজাইন সেগুলোতে কাজে লাগাতে লাগলাম। তারপর আস্তে আস্তে আমার পেজটা সবার কাছে পৌঁছলো এবং আমার ক্রেতা তৈরি হতে লাগলো। এভাবেই আমার উদ্যোক্তা জীবনের শুরু। এখন দেখা গেছে কি করোনার সময়ও একটা উদ্যোক্তাদের লাইফে একটা খুব কঠিন সময় গেছিল। তখন দেখা যাচ্ছিল যে ঘরে বসে কাজ করাটাও খুব টাফ হয়ে যাচ্ছিল, কারণ সব প্রোডাক্ট তো বাইরে থেকে আনতে হয়। আমরা যে শাড়ি করি সেগুলোর কারিগররাও বাইরে থেকে। তো তখন একটা কঠিন সময় গেছে। আবার এখন রাজনৈতিক পরিস্থিতির কারণে এখনও একটা কঠিন সময় যাচ্ছে। তো আমার বিশ্বাস যে করোনাকালীন সময়টাও যেমন উদ্যোক্তারা পার করে আবার সফলতা দেখেছেন, তো এই রাজনৈতিক অস্থিরতাও আস্তে আস্তে কেটে যাবে এবং আমাদের সেই আগের দিন আবার ফেরত আসবে এবং আমরা আবার সেই উদ্যোক্তা জীবনটা যেভাবে আমাদের ছিল, বিজনেসটা সেভাবেই আবার এগিয়ে নিয়ে যেতে পারবো।